আজকের ক্লাসে বাচ্চারাও টেন্স শিখে নিতে পারবে শুধুমাত্র পিপিএফ কার্ড থাকলে। হ্যাঁ, তোমাদের কাছে যদি পিপিএফ কার্ড থাকে তাহলে যে কেউ আজকে টেন্স শিখে নিতে পারবে। পিপিএফ এই জিনিসটা আবার কি? যারা সরকারি এমপ্লয়ি আছে তারা খুব ভালো মতোই বুঝে পিপিএফ এর ফুল ফর্ম কি। হ্যাঁ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। পিপিএফ এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড। কিন্তু আজকের ক্লাসে আমি পিপিএফ এর ফুল ফর্ম দিয়ে দিয়েছি পিতে প্রেজেন্ট, পিতে পাস্ট, এফ এ ফিউচার। তাহলে টেন্স কয় প্রকার সেটা জিজ্ঞাসা করো পিপিএফ কার্ডকে, তাহলেই তোমার অ্যান্সার পেয়ে যাবে। 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। এই 3টা টেন্সেরই আবার 4টে করে ভাগ রয়েছে। তাহলে 3 4 12টি টেন্স আমাদেরকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। তো চলো আমরা সেই 12টা নাম খুব সহজেই একটু আয়ত্ত করে নিই। আমরা শুধুমাত্র 4টি নাম মাথায় রাখবো, তাহলে আমাদের এমনিতেই আরও 8টা নাম মাথায় থেকে যাবে। কিভাবে চলো দেখে নিই। আমরা শুধু মাথায় রাখবো ইনডেফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলো আমাদের সেই ট্রিক্সটা একটু ফলো করি। প্রত্যেকটা টেন্সের প্রথমেই তোমরা প্রেজেন্ট বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে ফাইন। এবার তোমরা প্রেজেন্টটাকে মুছে দাও, নিয়ে সবগুলোতেই পাস্ট যুক্ত করে দাও, তাহলে হয়ে যাচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা সবগুলো থেকে পাস্টকে মুছে দিয়ে সবগুলোতে ফিউচার যুক্ত করে দেব, তাহলে হয়ে যাচ্ছে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে বন্ধুরা এই 4টি নাম যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে 12টি টেন্সের নাম আমাদের এমনিতেই মাথায় থেকে যাবে। ওকে ফাইন। এবার চলো আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এই 3টা টেন্সকে কিভাবে খুব সহজে চিনবো তার ট্রিক্সটা একটু জেনে নিই। যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডু, ডাজ, অ্যাম, ইজ, আর বা হ্যাভ, হ্যাজ খুঁজে পাই তাহলে তখনই সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। আর যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে ডিড, ওয়াজ, ওয়্যার বা হ্যাডকে খুঁজে পাই তাহলে তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটা হচ্ছে পাস্ট টেন্স। আর যদি কোনো ইংরেজি সেন্টেন্সের মধ্যে উইল বা শ্যালকে খুঁজে পাই তাহলে তখনই আমরা সেটাকে বলবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। এসো এবার আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বোঝা যাবে। দেখো আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, আই ডু। মনে করো এটার এখন আমি বাংলা জানি না, এটা আমাকে এক ঝলকে বলতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এটার মধ্যে আমরা ডু কে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখো, হি ডাজ। এবার একটু লক্ষ্য করো এই বাক্যটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ডাজ এটাকে খুঁজে পাচ্ছি, এই জন্য এটাকেও আমরা বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখো, আই অ্যাম ডুইং। আই অ্যাম ডুইং এটারও বাংলা মনে করো জানি না, এটাও আমাদেরকে চিনতে হবে এটা কোন টেন্স। হ্যাঁ, এখানে আমরা অ্যাম কে খুঁজে পাচ্ছি, এটা দেখেই আমরা বলতে পারি এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো আমাদের স্ক্রিনে আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছি, আই হ্যাভ ডান। আই হ্যাভ ডান একটু লক্ষ্য করো এটার মধ্যে কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা হ্যাভ কে খুঁজে পাচ্ছি, আর এটা দেখেই বলে ফেলবো এটাও হচ্ছে প্রেজেন্ট টেন্স। ওকে ফাইন। নেক্সট উদাহরণ দেখো, আই ডিড। আই ডিড এখানে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, ডিড খুঁজে পাচ্ছি, এটা দেখেই বলে ফেলবো এটা হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট, আই ওয়াজ ডুইং। আই ওয়াজ ডুইং এখানে ওয়াজ খুঁজে পাচ্ছি, এটা দেখেই বলা যায় এটা হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখো, আই হ্যাড ডান। আই হ্যাড ডান এখানে আমরা হ্যাড খুঁজে পাচ্ছি, এটাও হচ্ছে পাস্ট টেন্স। নেক্সট উদাহরণ দেখো, আই উইল ডু। আই উইল ডু এটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা এবার উইল কে খুঁজে পাচ্ছি, আর উইল যেখানেই থাকবে সেটা হয়ে যাবে ফিউচার টেন্স। এভাবেই কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সকে এক ঝলকেই বলে ফেলতে পারবো 1 সেকেন্ডের মধ্যে। এবার একটু লক্ষ্য করো, আই ডু এটা তো আমরা জেনে ফেললাম যে এটা প্রেজেন্ট টেন্স। কি দেখে চিনলাম? হ্যাঁ, ডু কে দেখে চিনে ফেললাম যে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের তো 4টে ভাগ, যেমন একটু আগেই দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা প্রেজেন্ট টেন্সের কোন ভাগের মধ্যে পড়ে সেটা আমরা কিভাবে জানবো? হ্যাঁ, সেই ট্রিক্সটাও তোমাদেরকে আজকের ভিডিওতেই শিখিয়ে দেব। এসো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ শিখে ফেলি, বাকিগুলো আমরা কোনো একটা ক্লাসে আলোচনা করব। ওকে, আমরা প্রথমেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করব।
যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে, কি বললাম, হ্যাঁ, যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে হ্রস্বই ও, এ, অন্তস্থ অ, আই বা এন এইগুলো খুঁজে পাবো, তখনই আমরা চোখ বন্ধ করে বলে ফেলবো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো স্ক্রিনে উদাহরণটা দেখতে পাচ্ছি, আমি করি। এবার একটু লক্ষ্য করো, করি এর সঙ্গে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, হ্রস্বই খুঁজে পাচ্ছি, কারণ এখানে কর যোগ হ্রস্বই সমান করি হয়। তাই এখানে হ্রস্বই দেখেই আমরা খুব সহজে এটাকে বুঝতে পারছি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে এস বা ইএস। এস বা ইএস আমরা তখনই ব্যবহার করব যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হয়। আমি করি এটাকে এবার আমরা ইংরেজিতে বলবো, এখানে আমি এর জন্য আই ব্যবহার করতে হয়, আর করি এর জন্য ইংরেজিতে ডু ব্যবহার করতে হয়। তাহলে হয়ে যাচ্ছে আই ডু, মানে আমি করি। ঠিক তেমনি করে দেখো, তুমি করো এই বাক্যটার মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, আমরা ও খুঁজে পাচ্ছি, আর এটা দেখেই খুব সহজে বোঝা যায় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এসো এটাও আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে তুমি এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়, ইউ বসিয়ে নিলাম, আর করো এর ইংরেজি হচ্ছে ডু, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডু, এর অর্থ তুমি করো। নেক্সট উদাহরণ দেখো, সে করে এই বাক্যর মধ্যে আমরা কি খুঁজে পাচ্ছি? হ্যাঁ, এবার এ খুঁজে পাচ্ছি, কারণ কর যোগ এ সমান করে, তাহলে এ দেখে বোঝা যায় এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চলো এটাকেও আমরা ইংরেজিতে বানাই। এখানে সে এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করতে হয়, হি বসিয়ে নিলাম, আর করে এর জন্য ইংরেজিতে ডু ব্যবহার করতে হয়, ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি ডু। তাহলে কি বাক্যটা হয়েছে? না, এখানে কিন্তু বাক্যটি হয়নি। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদেরকে এস না হলে ইএস ব্যবহার করতে হবে। তো এখানে আমাদেরকে ইএস ব্যবহার করতে হবে, তাহলে ডুটা হয়ে যাবে ডাজ, তাহলে হয়ে যাচ্ছে হি ডাজ, অর্থাৎ সে করে। এবার যদি বলি আপনি করেন, তো একটু লক্ষ্য করো এটার মধ্যে আমরা এন খুঁজে পাচ্ছি, আপনি করেন, এই যে এন খুঁজে পাচ্ছি, এই জন্য এটাও হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এর ইংরেজি হবে ইউ ডু, এখানে ইউ মানে আপনি, ডু মানে করেন, ইউ ডু মানে আপনি করেন। এবার এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বানাবো। এগুলো যতগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এগুলোকে আমরা নেগেটিভ বানাবো এবং ইন্টারোগেটিভ বানাবো। কিভাবে খুব সহজে বানাতে হয় চলো তার নিয়মগুলো জেনে নিই। এবার এসো আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাই। নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য আমরা একটা ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে নানি নাই। নানি নাই। তো নানি নাই এই যে ছন্দটা দেখতে পাচ্ছি এর মধ্যে থেকে নানির নাকে টেনে যদি আমরা করি এর পরে যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করি না। আমি করি না যখনই বলবো এটা নেগেটিভ হয়ে যাবে। তো নেগেটিভ আমরা এটাকে ইংরেজিতে করতে চাই। ইংরেজিতে করার জন্য কিচ্ছু করার দরকার নেই, আমাদেরকে সাবজেক্টের পরে একটা ডু নট বসাতে হবে। ডু নট না হলে ডাজ নট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট ব্যবহার করতে হবে, আর বাকি সব ক্ষেত্রে আমাদেরকে ডু নট ব্যবহার করতে হবে। তো আমি করি না এর ইংরেজি হয়ে যাবে আই ডু নট ডু। আই ডু নট ডু, অর্থাৎ আমি করি না। তুমি করো এটাকেও আমরা নেগেটিভ করব কিভাবে? নানির নাকে টেনে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে তুমি করো না। এটাকেও আমরা ইংরেজিতে বানাবো এভাবে ইউ ডু নট ডু। ইউ ডু নট ডু, শুধু একটা ডু নট বসিয়ে দিলেই সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ঠিক তেমনি করে সে করে এটাকেও নেগেটিভ করতে গেলে নানির নাকে টেনে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে সে করে না। এটাকে আমরা ইংরেজিতে এভাবে বলবো হি ডাজ নট ডু। তো এখানে ডাজ কেন ব্যবহার করলাম? কারণ হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ ব্যবহার করা হয়েছে, তারপরে নট ব্যবহার করা হয়েছে। ওকে ফাইন। একটু ভালোভাবে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারি সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করলেই সেটা হয়ে যায় নেগেটিভ সেন্টেন্স। কিন্তু যদি আমরা নানির নিকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করিনি, তখন এটা কিন্তু হয়ে যাবে পাস্ট। একটু ভালোভাবে মাথায় রাখবে জিনিসটা, নানির নিকে যদি বসিয়ে দিই তখন হয়ে যাবে আমি করিনি, এটা তখন পাস্ট হয়ে যাবে, তখন বলতে হবে আই ডিড নট ডু। এটা আমি কোনো একটা ক্লাসে তোমাদেরকে শেখাবো। নানির নাইকেও বসালেও সেটা হয়ে যায় পাস্ট, অর্থাৎ আমি করি নাই যদি বলি তখনও আমাদেরকে বলতে হবে আই ডিড নট ডু।
তখনই কিন্তু সেটা হয়ে যাবে পাস্ট। একটু ভালোভাবে মাথায় রাখবে জিনিসটা, আমি গত ক্লাসে তোমাদেরকে এটা শেখাবো। আজকে আমরা যেহেতু পাস্ট নিয়ে আলোচনা করছি না, তাই আমরা আজকে এটা সাইডে রাখছি, এটা কোনো একটা ক্লাসে শিখবো। ওকে ফাইন। এবার চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, এগুলোকে আমরা মুছে দিচ্ছি। আমি করি, এটাকে ইন্টারোগেটিভ বানানোর জন্য আমরা 2 নম্বরে শুধু একটা কি যুক্ত করে শব্দের শেষে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব, তাহলে হয়ে যাচ্ছে আমি কি করি। ঠিক তেমনি করে তুমি করো, এটারও 2 নম্বরে কি যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে তুমি কি করো। সে করে, এটারও 2 নম্বরে কি যুক্ত করে দিচ্ছি, তাহলে এটা হয়ে যাচ্ছে সে কি করে। ঠিক তেমনি করে আপনি করেন, এটারও 2 নম্বরে কি যুক্ত করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আপনি কি করেন। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাবো। ইংরেজিতে বানানোর জন্য কি করতে হবে, আমাদেরকে শব্দের প্রথমে ডু না হলে ডাজ ব্যবহার করতে হবে, বাকি যা আছে তাই থাকবে, তাহলে আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। কিভাবে দেখো, আমি কি করি, এটা আমরা বলবো ডু আই ডু, অর্থাৎ আমি কি করি। তুমি কি করো, ডু ইউ ডু, ডু ইউ ডু, অর্থাৎ তুমি কি করো। সে কি করে, ডাজ হি ডু, ডাজ হি ডু, অর্থাৎ সে কি করে। আপনি কি করেন, ডু ইউ ডু। এবার একটু লক্ষ্য করো, আমরা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে ডু এবং ডাজ যুক্ত করে ফেললাম, আর সেটাই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এবার চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে একটু আলোচনা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে মাথায় রাখার জন্য আমরা একটা ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে ছ্যাছি ছ বাংলায় থাকে যদি এমন প্রত্যয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি তারে অতি নির্ভয়। তাহলে বাংলা বাক্যে ক্রিয়া শেষে ছ্যাছি ছ থাকলেই সেটাকে আমাদেরকে ধরে নিতে হবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই সেখানে অ্যাম ইজ আর এর ব্যবহার করতে হয়, অর্থাৎ ছ্যাছি ছ থাকার জন্য আমাদেরকে অ্যাম ইজ আর ব্যবহার করতে হবে। এবার সমস্যা হচ্ছে আমরা অ্যাম ইজ আর কোথায় ব্যবহার করব, এটাই অনেকে বুঝতে পারি না। চলো এটাও আমরা একটু সহজ করে জেনে নিই। যেখানেই আমরা আই লেটারটি দেখতে পাবো সেখানেই আমরা অ্যাম ব্যবহার করব। যেখানে আমরা ইউ উই দেই এই 3টা সাবজেক্টকে দেখতে পাবো সেখানেই আমরা আর ব্যবহার করব। আর যেখানে আমরা হি সি নেম ইট এই সাবজেক্টগুলো দেখতে পাবো সেখানেই আমরা ইজ ব্যবহার করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এটা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কোনটা কোথায় ব্যবহার করতে হবে। তারপরে আমাদেরকে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে। তাহলে আমরা ইংরেজি বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি অ্যাম ইজ আর এরপরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এভাবে আমরা ইংরেজি বাক্য দেখে খুব সহজেই চিনে ফেলতে পারি। ওকে, চলো আমরা উদাহরণ ফলো করি। আমি করছি ছি ছি, এই বাক্যের শেষে আমরা ছি কে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বুঝে নিতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে কিভাবে ইংরেজিতে বানাবো দেখে নাও। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। আই এর পরেই কিন্তু অ্যাম ব্যবহার করব, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা অ্যাম কেও বসিয়ে দিচ্ছি। এবার আমরা বলেছিলাম ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে আই এম ডুইং, যার অর্থ আমি করছি। এবার দেখো তুমি করছ ছ ছ, এই বাক্যের শেষে আমরা ছ খুঁজে পাচ্ছি, এটা দেখেই বোঝা যাচ্ছে এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাও আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে। এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করতে হয়, ইউ বসিয়ে নিলাম। এরপরে কিন্তু আমাদেরকে আর ব্যবহার করতে হবে, আমরা আর কেও বসিয়ে নিচ্ছি। আর করা এর ইংরেজি হচ্ছে ডু, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে ইউ আর ডুইং, অর্থাৎ তুমি করছো। নেক্সট, সে করছে ছে ছে, এই বাক্যের শেষে আমরা ছেকে খুঁজে পাচ্ছি, এটা দেখেই বোঝা যায় এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো চলো এটাও আমরা ইংরেজিতে বানাই। এখানে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি সি দুইটাই ব্যবহার করা যায়। ছেলে হলে পরে হি ব্যবহার করতে হয়, মেয়ে হলে পরে সি ব্যবহার করতে হয়। তো আমরা এবার সি ব্যবহার করছি, এরপরে কিন্তু আমরা ইজ ব্যবহার করব, যেটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা ইজ বসিয়ে নিলাম, এরপরে আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে সি ইজ ডুইং, অর্থাৎ সে করছে। নেক্সট উদাহরণ দেখো, রহিম করছে, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো এটাও আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে। এখানে সাবজেক্ট রহিম, তার জন্য তার নামটা বসিয়ে দিলাম। এবার একটু লক্ষ্য করো, আমরা যেখানে নেম দেখতে পাবো বলেছি সেখানেও আমরা ইজ ব্যবহার করব। তো রহিম তো একটা নাম, তাই না? তাই রহিমের পরে আমরা ইজ ব্যবহার করছি। এবার একটু লক্ষ্য করো, আমরা ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করব। তো এখানে ডু ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যায় ডুইং, তাহলে হয়ে যাচ্ছে রহিম ইজ ডুইং, অর্থাৎ রহিম করছে।
এবার এসো আমরা এই বাক্যগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানো শিখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য তোমাদেরকে একটু আগেই বললাম আমরা বাংলা বাক্যে 2 নম্বরে কি ব্যবহার করব, তাহলে সেটাই হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি এই বাংলা বাক্যগুলোর 2 নম্বরে কি ব্যবহার করি তাহলে কি হবে দেখো, আমি কি করছি, তুমি কি করছো, সে কি করছে, রহিম কি করছে। এবার একটু লক্ষ্য করো, এগুলোই কিন্তু এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তার জন্য আমরা কিছুই করব না। এখানে দেখো অ্যাম, আর, ইজ, এই যে 3টা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, এগুলোকে টেনে আমরা শব্দের প্রথমে নিয়ে চলে আসবো, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে হয়ে যাবে অ্যাম আই ডুইং, অর্থাৎ আমি কি করছি, আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করছো, ইজ সি ডুইং, অর্থাৎ সে কি করছে। এবার এসো এই বাক্যগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানো শিখি। আমরা প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে যদি একটা করে না যুক্ত করি তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন আমি করছি, এর শেষে যদি না যুক্ত করি তাহলে হয়ে যাবে আমি করছি না। ঠিক তেমনি করে তুমি করছো, এর শেষে না যুক্ত করলে হয়ে যাবে তুমি করছো না। সে করছে, এর শেষে যদি না যুক্ত করি তাহলে হয়ে যাবে সে করছে না। এবার এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই, তার জন্য আমরা কি করব, আমরা শুধুমাত্র ইংরেজি বাক্যটার 3 নম্বরে, কি বললাম, হ্যাঁ 3 নম্বরে একটা করে নট বসিয়ে দেব, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এবার এসো আমরা এই বাক্যগুলো কিভাবে ইংরেজিতে বানাবো সেটা শিখে নিই। আমরা এই যে ইংরেজি সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি, এদের 3 নম্বরে একটা করে নট বসিয়ে দেব, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আই হচ্ছে 1 নাম্বার, অ্যাম হচ্ছে 2 নাম্বার, এরপরে আমরা নট বসিয়ে দিচ্ছি 3 নাম্বার, তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম নট ডুইং, অর্থাৎ আমি করছি না। ঠিক তেমনি করে ইউ আর নট ডুইং, অর্থাৎ তুমি করছো না। সি ইজ নট ডুইং, সে করছে না। তাহলে আমরা কি করলাম, শুধুমাত্র 3 নম্বরে একটা করে নট বসিয়ে দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানিয়ে নিতে পারলাম। এবার এসো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা শিখে ফেলি। আমরা বাংলা বাক্য দেখে কিভাবে চিনব যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আগে একটু জেনে নেওয়া দরকার। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে এছি, এছো বা এছে থাকে তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই সেখানে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করতে হবে। তো হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহার করব, কোন সাবজেক্টের পরে ব্যবহার করব, এসো জেনে নিই। আই, ইউ, উই, দে, এই 4টে সাবজেক্টের পরে আমরা হ্যাভ ব্যবহার করব। হি, সি, নেম, ইট, এই 4টে সাবজেক্টের পরে আমরা হ্যাজ ব্যবহার করব। যে কোনো পারফেক্ট টেন্সেই আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই কথাটা যেন তোমাদের মাথায় থাকে, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাও ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়, যদি পাস্ট পারফেক্ট হয় তাও ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়, যদি ফিউচার পারফেক্ট হয় তাও ভার্বের 3 নাম্বার ফর্মটাই আমাদেরকে ব্যবহার করতে হয়। তবে শুধুমাত্র আমাদেরকে হেল্পিং ভার্বগুলো চেঞ্জ করতে হয়। যদি হ্যাভ হ্যাজ এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, তো চলো আমরা স্ট্রাকচারটা জেনে নিই। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। আমরা উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। আমি করেছি, এই বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা এছিকে খুঁজে পাচ্ছি। আমি করেছি, অ্যাচি, তো এই অ্যাচি দেখেই বুঝতে পারছি এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো চলো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা আই সাবজেক্টের পরে কি ব্যবহার করব বলেছিলাম, হ্যাঁ আমরা হ্যাভ ব্যবহার করব বলেছি, তো হ্যাভ বসিয়ে নিচ্ছি। এরপরে আমাদেরকে কিন্তু ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। এই কথাটা যেন তোমাদের একটু ভালোভাবে মাথায় থাকে, যে কোনো পারফেক্ট টেন্সের জন্য ভার্বের 3 নাম্বার ফর্মটাই ব্যবহার করা হয়, অন্য কোনো ভার্বের ফর্ম ব্যবহার করা চলবে না। তো আমাদেরকে এখানে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। ডু এর 3 নাম্বার ফর্ম হচ্ছে ডান, তো আমরা ডান বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ ডান, অর্থাৎ আমি করেছি। নেক্সট উদাহরণ দেখো, তুমি করেছো, এই বাক্যে ক্রিয়ার শেষে অ্যাচোকে খুঁজে পাচ্ছি, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো এটাকেও ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে তুমি সাবজেক্ট, ইউ বসাচ্ছি, ইউ এরপরে হ্যাভ ব্যবহার করতে হবে, হ্যাভ বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম আমরা ডান ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ হ্যাভ ডান, অর্থাৎ তুমি করেছো। নেক্সট, সে করেছে, এই বাক্যে ক্রিয়া শেষে এবার অ্যাছেকে দেখতে পাচ্ছি,
এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চলো এটাকেও ইংরেজিতে খুব সহজে বানিয়ে ফেলি। এখানে সে সাবজেক্ট, এর জন্য হি ব্যবহার করতে হয়, হি বসিয়ে নিচ্ছি। হি এরপরে কিন্তু হ্যাজ ব্যবহার করতে হবে, হ্যাজকেও বসিয়ে নিচ্ছি। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম ডান বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে হি হ্যাজ ডান, অর্থাৎ সে করেছে। এবার এসো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো। তো প্রত্যেকটি বাংলা বাক্যের 2 নম্বরে কি ব্যবহার করছি, তাহলে হয়ে যাবে আমি কি করেছি, তুমি কি করেছো, সে কি করেছে। এগুলোকে ইংরেজিতে আমরা বানাবো, তার জন্য একটাই ট্রিক্স ফলো করব, সেটা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, এই দুইটা হেল্পিং ভার্বকে টেনে শব্দের প্রথমে বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাবে হ্যাভ আই ডান, হ্যাভ আই ডান অর্থাৎ আমি কি করেছি, হ্যাভ ইউ ডান অর্থাৎ তুমি কি করেছো, হ্যাজ হি ডান অর্থাৎ সে কি করেছে। তাহলে আমরা খুব সহজেই কিন্তু ইন্টারোগেটিভ বানিয়ে ফেললাম। এবার এসো এগুলোকে আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানো শিখি। আমরা নেগেটিভ সেন্টেন্সে বানানোর জন্য প্রত্যেকটা বাংলা বাক্যের শেষে একটা করে না বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি করেছি না, তুমি করেছো না, সে করেছে না। তো এগুলো আমরা ইংরেজিতে বানাবো খুব সহজে। আমরা শুধুমাত্র 3 নম্বরে একটা করে নট বসিয়ে দেব, তাহলেই আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে আই হ্যাভ নট ডান অর্থাৎ আমি করেছি না, ইউ হ্যাভ নট ডান অর্থাৎ তুমি করেছো না, হি হ্যাজ নট ডান অর্থাৎ সে করেছে না। এবার এসো আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে চিনবো সেটা আগে জেনে নিই। হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম, হ্যাঁ সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে কিভাবে চিনবো, যদি হ্যাভ হ্যাজ এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি হ্যাড এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি উইল বা শ্যাল এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তোমরা নিশ্চয়ই ইংরেজি বাক্য দেখে খুব সহজে চিনে নিতে পারবে, যদি হ্যাভ হ্যাজ এরপরে বিনবালা বিন বাজিয়ে দেয় তাহলে সেটাই হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এসো আমরা বাংলা বাক্য দেখে কিভাবে খুব সহজে চিনবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো বাংলা বাক্যে সময়টা উল্লেখ থাকে, তারপরে যাবত না হলে ধরে, এই দুইটা জিনিসের মধ্যে একটা উল্লেখ থাকে এবং তারপরে যদি ক্রিয়ার সঙ্গে ছে ছি ছ থাকে তাহলে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। চলো উদাহরণ দেখা যাক। আমি 3 দিন ধরে কাজটি করছি, আমি 3 দিন ধরে কাজটি করছি। এবার একটু লক্ষ্য করো, এখানে 3 দিন একটা সময়, তারপরে পাচ্ছি ধরে, তারপরে দেখো করছি, এই যে করছি বলছি এখানে শব্দের শেষে আমরা কি পাচ্ছি, হ্যাঁ ছি পাচ্ছি ক্রিয়ার সঙ্গে। এবার চলো আমরা ইংরেজিতে বানাবো। তো তার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এসো এটাকে আমরা ইংরেজিতে বানিয়ে ফেলি। এখানে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি ব্যবহার করব, দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আই, ইউ, উই, দে। এগুলোর পরে হ্যাভ বিন ব্যবহার করতে হয়, হি, সি, নেম, ইট। এগুলোর পরে হ্যাজ বিন ব্যবহার করতে হয়। তো আই পেয়েছি আমরা, হ্যাভ বিন ব্যবহার করব, তো হ্যাভ বিন বসিয়ে নিলাম। এরপরে ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করতে হবে, তো ডু এর সঙ্গে আইএনজি ব্যবহার করলে হয়ে যাবে ডুইং। তারপর আমরা আদার ওয়ার্ডস লিখে ফেলবো, দ্য ওয়ার্ক ফর 3 days, তাহলে হয়ে যাচ্ছে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days অর্থাৎ আমি 3 দিন ধরে কাজটি করছি। নেক্সট উদাহরণ দেখো, সে 3 দিন ধরে কাজটি করছে, এটা আমরা ইংরেজিতে এভাবে বলবো হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days অর্থাৎ সে 3 দিন ধরে কাজটি করছে। এবার আমরা এই সেন্টেন্সগুলোকেই ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাবো। তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করব, তাহলেই হয়ে যাবে এটা ইন্টারোগেটিভ। যেমন আমি কি 3 দিন ধরে কাজটি করছি, সে কি 3 দিন ধরে কাজটি করছে, আমি কি 3 দিন ধরে কাজটি করছি, এটাকে এভাবে বলবো হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। সে কি 3 দিন ধরে কাজটি করছে, এটা আমরা বলবো হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাবো, তার জন্য আমরা শব্দের শেষে একটা না বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে আমি 3 দিন ধরে কাজটি করছি না। এটাকে আমরা এভাবে বলবো যে আই হ্যাভ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। আমরা শুধু 3 নম্বরে নট বসিয়ে দিয়েছি, আর কিছুই করিনি, বাকি যা আছে তাই আছে, আর এটাই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তেমনি করে সে 3 দিন ধরে কাজটি করছে না, এটা আমরা এভাবে বলবো হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 days। তা তো আম লে লো,
তেতো আম লে লো। আজকে আমি আম বিক্রি করতে করতেই তোমাদেরকে সিম্পল পাস্ট টেন্স শিখিয়ে ফেলবো। তো আজকে আমাদেরকে এই ছন্দটা মাথায় রাখতে হবে, তেতো আম লে লো। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে, ত এই দুইটা বর্ণ খুঁজে পাই তাহলে সেটা হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। আমরা আম কিভাবে খুঁজে পাই চলো জেনে নিই। যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লাম পাই, এই লামের মধ্যে কিন্তু আম রয়েছে, তাই না? দেখো লকে বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। ঠিক তেমনি করে তাম, এই তামের মধ্যেও আম রয়েছে, ত বাদ দিয়ে দাও, পড়ে থাকছে আম। তাহলে কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আম থাকলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। আমি একটা শব্দ নিচ্ছি, করিলাম। এই করিলাম শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা আম খুঁজে পাবো। কিভাবে দেখো, কর ধাতু যোগ ইল যোগ আম সমান করিলাম হয়। তাহলে এখানে একটু লক্ষ্য করো, আমরা আম খুঁজে পাচ্ছি। করিলাম এটা এখন সাধু ভাষা, এটাকে যখন আমরা চলিত ভাষায় বলি তখন এটা হয়ে যায় করলাম, তাই না? করিলাম আর করলাম একই কথা। সাধু ভাষায় করিলাম বলতে হয় আর চলিত ভাষায় করলাম বলতে হয়। ঠিক তেমনি করে আমি যদি বলি করিতাম, তাহলে এটাকে ভাঙলে আমরা আম খুঁজে পাবো। যেমন কর ধাতু যোগ ইত যোগ আম সমান করিতাম, এটাও কিন্তু সাধু ভাষা। এটাকে যদি আমরা চলিত ভাষায় বলি তাহলে হয়ে যাবে করতাম। তাহলে করিতাম এটার মধ্যেও কিন্তু আমরা আমকে খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের নিশ্চয় মাথায় থাকবে লাম এবং তাম, এদের মধ্যে যখনই আমরা আমকে খুঁজে পাবো তখনই আমরা সেটাকে বলে ফেলবো সেটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। আবার যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লে বা লকে খুঁজে পাই তাহলে সেটাও হয়ে যায় সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। দেখো আমাদের স্ক্রিনে 3টা উদাহরণ চলে এসেছে। আমি করলাম, এর মধ্যে আম রয়েছে। তুমি করলে, এর মধ্যে লে রয়েছে। সে করলো, এর মধ্যে ল রয়েছে। তাহলে আমরা আম লে লো এটাকে খুঁজে পাচ্ছি, আম লে লো। তাহলে আম লে লোকে খুঁজে পাচ্ছি, তাই আমরা এগুলোকে বলতে পারি এগুলোই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমাদের এই জিনিসটা সবারই মাথায় থাকবে। তো এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, অর্থাৎ ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করতে হয়। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। এখানে আমি করলাম, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি। করলাম এর জন্য আমরা ডু এর 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, ডিড। তো ডু 1 নাম্বার ফর্ম, ডিড হচ্ছে 2 নাম্বার ফর্ম, তো আমরা ডিড বসিয়ে ফেললাম, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড, অর্থাৎ আমি করলাম। ঠিক তেমনি করে তুমি করলে, এটাকে ইংরেজিতে বলবো ইউ ডিড। সে করলো, এটাকে ইংরেজিতে বলবো হি ডিড। দেখো আমরা সাধারণত জানি যে আম মিষ্টি এবং টক হয়। তো আজকের ক্লাসে আমরা দেখতে পাচ্ছি আমটা কিন্তু তেতো, এই জন্য কিন্তু আম কেউ নিতে চাইছে না। এই আম শুধুমাত্র আমার নানীদের কাছে বিক্রি করব। কি বললাম? হ্যাঁ, নানীকে বিক্রি করব। তো চলো আমরা নানীকে বিক্রি করব, তাহলে হয়ে যাচ্ছে ছন্দটা তেতো আম লেলো নানি, তেতো আম লেলো নানি। এই ট্রিক্সের সাহায্যে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। কিভাবে দেখো, আমি করলাম এর শেষে নানির নাকে যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে আমি করলাম না। তুমি করলে এর শেষে যদি আমরা নাকে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে তুমি করলে না। সে করলো এর শেষে যদি আমরা না বসিয়ে দিই তাহলে হয়ে যাবে সে করলো না। তাহলে এগুলোই হয়ে যাচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে তেতো আম লেলো নানি এর সাহায্যে আমরা খুব সহজেই নেগেটিভ সেন্টেন্স বানিয়ে ফেলতে পারবো। এবার এসো এগুলোকে কিভাবে ইংরেজিতে বানাতে হয় তার নিয়মটা একটু জেনে নিই। নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। কি বললাম? হ্যাঁ, নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে নেগেটিভে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করলাম না, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য ইংরেজিতে আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে নিচ্ছি। এবার একটু লক্ষ্য করো, আমরা সাবজেক্টের পরেই ডিড নট ব্যবহার করব, তো আমরা ডিড নটকেও বসিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু মেন ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো এখানে আমরা করা এর জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, আই ডিড নট ডু, অর্থাৎ আমি করলাম না। ঠিক তেমনি করে দেখো, তুমি করলে না, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইংরেজিতে ইউ ব্যবহার করতে হয়।
আমি ইউকে বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ডিড নট ব্যবহার করব। তো আমরা ডিড নটও বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো করা এর জন্য ডু ব্যবহার করতে হবে, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড নট ডু, ইউ ডিড নট ডু, অর্থাৎ তুমি করলে না। ঠিক তেমনি করে সে করলো না, এই বাক্যে সাবজেক্ট সে, এর জন্য ইংরেজিতে হি ব্যবহার করব, এরপরে ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে আমরা ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে হি ডিড নট ডু, হি ডিড নট ডু, অর্থাৎ সে করলো না। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো আমরা বাংলা বাক্যের 2 নম্বরে একটা করে কি বসিয়ে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। কি বললাম? হ্যাঁ, বাংলা বাক্যের 2 নম্বরে কি বসিয়ে দেব, তাহলে হয়ে যাবে আমি কি করলাম, আমি কি করলাম, তুমি কি করলে, সে কি করলো। তাহলে এগুলো হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ। তো এগুলোকে আমরা ইংরেজিতে বানাতে চাই, কিভাবে বানাবো এসো জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করলাম, এটাকে ইংরেজিতে বলতে গেলে প্রথমেই আমাদেরকে ডিড নিতে হবে। তো প্রথমেই আমরা ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো এখানে করার জন্য ডু ব্যবহার করছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, ডিড আই ডু, অর্থাৎ আমি কি করলাম। ঠিক তেমনি করে তুমি কি করলে, এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে। এখানে তুমি সাবজেক্ট, এর জন্য ইউ ব্যবহার করছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করলে। সে কি করলো, এটার জন্য আমরা প্রথমে ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তো ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করলো। নেক্সট উদাহরণগুলো দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে। এখানে একটু বোঝার বিষয় আছে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চাইছি তোমাদেরকে। আমি করতাম, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা তাম অর্থাৎ আমকে খুঁজে পাচ্ছি। তুমি করতে, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা কি খুঁজে পাচ্ছি, হ্যাঁ তে খুঁজে পাচ্ছি। সে করতো, এই বাক্যে ক্রিয়ার শেষে আমরা ত খুঁজে পাচ্ছি। তাহলে আমরা এখানে ছন্দটা পেয়ে যাচ্ছি আম তেতো, তাই না? আম তেতো বা তেতো আম, যাই বলি না কেন। তো এখানে আমরা যখনই আম তেতোকে খুঁজে পাবো বা তেতো আমকে খুঁজে পাবো, তখন আমাদেরকে ইউজ টু ব্যবহার করতে হবে। কি বললাম? হ্যাঁ, ইউজ টু, না হলে উড ব্যবহার করতে পারি, দুইটার মধ্যে যে কোনো আমরা একটা ব্যবহার করতে পারি। আর যদি আমরা আম লেলো খুঁজে পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ব্যবহার করব। এই বাক্যগুলোর স্ট্রাকচারটা তোমাদেরকে বলে দিই, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো চলো এগুলোকে ইংরেজিতে বানানোর চেষ্টা করি। আমি করতাম, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়, আই বসিয়ে দিচ্ছি, এরপরে ইউজড টু ব্যবহার করব। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে আই ইউজ টু ডু, যার অর্থ হচ্ছে আমি করতাম। এটাকে আমরা এভাবেও বলতে পারি, আই উড ডু, আই উড ডু, অর্থাৎ আমি করতাম। তুমি করতে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব, এরপরেই আমাদেরকে ইউজড টু ব্যবহার করতে হবে। তো ইউজ টু বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ইউজ টু ডু, ইউ ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে। এটাকে এভাবেও বলা যায়, ইউ উড ডু, ইউ উড ডু, অর্থাৎ তুমি করতে। ঠিক তেমনি করে সে করতো, এটাকে বলবো হি ইউজ টু ডু বা হি উড ডু, অর্থাৎ সে করতো। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে বানাতে চাই, তো এর জন্য আমরা নানির নাকে বসিয়ে দিচ্ছি এগুলোতে, তাহলে হয়ে যাবে আমি করতাম না, তুমি করতে না, সে করতো না। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু, এখানে কিন্তু ইউজড হবে না, এখানে কিন্তু ডি হবে না, একটু ভালোভাবে মাথায় রাখতে হবে, এখানে ইউজ টু হবে, এখানে ইউজড টু হবে না। এরপর আমাদেরকে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। আমি করতাম না, এটা ইংরেজিতে বলবো আই ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ আমি করতাম না। তুমি করতে না, এটা বলবো ইউ ডিড নট ইউজ টু ডু, অর্থাৎ তুমি করতে না। সে করতো না,
হি ডিড নট ইউজ টু ডু অর্থাৎ সে করতো না। এবার আমরা এই বাংলা বাক্যগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। এর জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব। তাহলে হয়ে যাবে আমি কি করতাম, তুমি কি করতে, সে কি করতো, এগুলোই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যগুলোর স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 অর্থাৎ মেন ভার্ব। তো চলো আমরা এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করতাম, তো আমরা বলবো ডিড আই ইউজ টু ডু। তুমি কি করতে, ডিড ইউ ইউজ টু ডু। সে কি করতো, ডিড হি ইউজ টু ডু। সিম্পল পাস্ট টেন্সকে চেনার জন্য আমরা আরও একটি ছন্দ মাথায় রাখবো, সেটা হচ্ছে এ ছিলা আম ছিলে ছিল। কি বললাম, এ ছিলা আম ছিলে ছিল। তো একটা আম ছিলা ছিল, তারপরে আবার ছিলে ছিল, এই কথাটা একটু ভালোভাবে মাথায় রাখবে। এ ছিলা আম ছিলে ছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, ছিলা আম এটাকে যদি স্পিডে উচ্চারণ করা হয় তাহলে ছিলা আম হয়ে যায় ছিলাম, ছিলাম। তাহলে কোনো বাক্যের মধ্যে ছিলাম, ছিলে বা ছিল থাকলে সেটাই হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। তবে আমরা দেখো একটা শর্ত লাগিয়ে দিয়েছি, এ ছিলা আম ছিলে ছিল, এই যে এ লাগিয়ে দিয়েছি, তার মানে বুঝতে হবে এ ছিলাম, এ ছিলে, এ ছিল, এগুলো থাকলেই তখন হয়ে যাবে সিম্পল পাস্ট টেন্স। এসো আমরা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবো। আমি করেছিলাম, তুমি করেছিলে, সে করেছিল। এবার তোমরা একটু লক্ষ্য করো, করেছিলামকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলাম। তাহলে দেখো এখানে এ ছিলাম, এটাকে পাচ্ছি, এটা দেখেই আমরা খুব সহজে বলে ফেলবো এটাই হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, তো এখানে করেছিলেকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিলে। তাহলে এখানে আমরা এ ছিলেকে খুঁজে পাচ্ছি, এটাকে দেখে আমরা বলতে পারি এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। ঠিক তেমনি করে দেখো সে করেছিল, এখানে করেছিলকে যদি ভাঙি তাহলে আমরা পাবো কর যোগ এ যোগ ছিল, এখানে আমরা এ প্লাস ছিলকে খুঁজে পাচ্ছি, এটা দেখেই আমরা বুঝতে পারছি এটাও হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এই ছন্দটা নিশ্চয়ই তোমাদের সকলের মাথায় থাকবে, এ ছিলা আম ছিলে ছিল। চলো এগুলোকে আমরা ইংরেজিতে বানাই। তো তার জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, এখানেও কিন্তু সাবজেক্ট প্লাস V2 ব্যবহার করতে হবে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব। এরপরে আমরা ভার্বের 2 নাম্বার ফর্ম ব্যবহার করব, তো করেছিলাম এর জন্য ডিড ব্যবহার করব। তো আমরা বলতে পারি আই ডিড, এর অর্থ হচ্ছে আমি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি করেছিলে, এই বাক্যে সাবজেক্ট তুমি, এর জন্য ইউ ব্যবহার করব। এরপরে করেছিলে এর জন্য ভার্বের 2 নাম্বার ফর্ম ডিড ব্যবহার করব, তাহলে হয়ে যাচ্ছে ইউ ডিড, মানে তুমি করেছিলে। ঠিক তেমনি করে সে করেছিল, এটার জন্য আমরা বলবো হি ডিড, অর্থাৎ সে করেছিল। এবার তোমরা ছন্দটা একটু ভালোভাবে লক্ষ্য করো, এ ছিলা আম ছিলে ছিল, তো আমটা কে ছিলে ছিল এসো আমরা একটু জেনে নিই। এ ছিলা আম ছিলে ছিল নানি, নানি ছিলে ছিল। তো এই নানিকে একটু ভালোভাবে মাথায় রেখে দাও, এই নানি দিয়েই আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারবো। যেমন আমি করেছিলাম, এটাকে আমরা বলতে পারি আমি করেছিলাম না, বা আমি বলতে পারি আমি করিনি। আমরা নানির নাকে বসিয়ে দিলেও সেটা নেগেটিভ করতে পারবো, বা নানির নিকে বসিয়ে দিলে সেটাও আমরা নেগেটিভ করতে পারবো। তাহলে আমি করেছিলাম না বা আমি করিনি, দুইটাই একই কথা আমি বলছি এখানে। তো আমি করিনি, তুমি করনি, সে করেনি। তাহলে দেখো এগুলোই হয়ে যাচ্ছে এখন নেগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই। তো ইংরেজিতে কিভাবে বানাবো এসো জেনে নি তার নিয়মটা। নেগেটিভ করতে হলে সাবজেক্ট, এরপরে ডিড নট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমি করিনি, এই বাক্যে সাবজেক্ট আমি, এর জন্য আই ব্যবহার করতে হয়। এরপরেই আমাদেরকে ডিড নট ব্যবহার করতে হবে, তো আমরা ডিড নট বসিয়ে দিচ্ছি। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তো এখানে আমরা ডু বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে আই ডিড নট ডু, যার অর্থ আমি করিনি বা আমি করেছিলাম না, দুইভাবেই আমরা বলতে পারি। ঠিক তেমনি করে দেখো তুমি করনি, এটাকে আমরা ইংরেজিতে বলবো ইউ ডিড নট ডু, যার অর্থ তুমি করনি। ঠিক তেমনি করে সে করেনি, এটাকে আমরা বলবো হি ডিড নট ডু, অর্থাৎ সে করেনি। এবার এসো এই বাংলা বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বানাতে চাই। তো তার জন্য আমরা বাংলা বাক্যের 2 নম্বরে কি শব্দটা ব্যবহার করে শব্দের শেষে জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দেব।
তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমি করেছিলাম এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে তুমি করেছিলে এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে তুমি কি করেছিলে। সে করেছিল এর 2 নম্বরে কি ব্যবহার করলে হয়ে যাবে সে কি করেছিল। তো এগুলোই হয়ে যাচ্ছে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা এগুলোকে ইংরেজিতে বানাতে চাই, তো তার নিয়মটা আমরা জেনে নিই। ইন্টারোগেটিভ করতে হলে সেন্টেন্সের প্রথমে ডিড বসে এবং তারপর সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো চলো এগুলোকে ইংরেজিতে বানাই। আমি কি করেছিলাম এটাকে আমরা ইংরেজিতে করব, তার জন্য প্রথমেই আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। তো ডিড বসিয়ে দিচ্ছি, এরপরেই আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে আমি, এর জন্য আই ব্যবহার করব, এরপরে আমরা ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ডিড আই ডু, অর্থাৎ আমি কি করেছিলাম। ঠিক তেমনি করে দেখো তুমি কি করেছিলে, এটাও আমরা ইংরেজিতে বানাবো। তার জন্য প্রথমেই ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট ব্যবহার করব। তো এখানে সাবজেক্ট হচ্ছে তুমি, এর জন্য ইউ ব্যবহার করব, এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু ব্যবহার করব। তাহলে হয়ে যাচ্ছে ডিড ইউ ডু, ডিড ইউ ডু, অর্থাৎ তুমি কি করেছিলে। নেক্সট, সে কি করেছিল, এটাও আমরা খুব সহজে বানাবো। প্রথমে ডিড বসিয়ে দিচ্ছি, এরপরে সাবজেক্ট সে, এর জন্য হি ব্যবহার করব, হি বসিয়ে দিচ্ছি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু বসিয়ে দিচ্ছি। তাহলে হয়ে যাচ্ছে ডিড হি ডু, ডিড হি ডু, অর্থাৎ সে কি করেছিল। তাহলে দেখো আমরা দুইটা ছন্দের মধ্য দিয়ে সিম্পল পাস্ট টেন্স আয়ত্ত করে নিতে পারলাম। এই দুইটা ছন্দ সকলেরই মাথায় থাকবে। তেতো আম লেলো নানি, এর ছিলা আম ছিলে ছিল নানি।